শীতের শেষ আর বসন্তের শুরুর মাঝের এক শুনশান দুপুর। এখন আমার সামনে শুধু এই স্বচ্ছ নীল জলের নদীটির বয়ে চলা, আর এই নদীর দুপারে জঙ্গল থেকে আসা নানান পাখির কথা বলা। শুনতে পাচ্ছি শুধু এটুকুই, বাকি পৃথিবীর সব শব্দ এখানে এসে থেমে গেছে। এই সুন্দর স্বচ্ছ জলের নদীটির নাম সিসামারা। নদীর নামেই এই জায়গাটি, আর নদীর ওপারে জঙ্গলটাই জলদাপাড়া। ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলায় নদী আর জঙ্গলে ঘেরা একটা ছোট্ট গ্রাম। এই নদীর জল কোথাও শ্যাওলা সবুজ, তো কোথাও তুতে নীল, কোথাও কোথাও হলুদ বাদামি, এমনকি লাল রঙও লেগে আছে। এক পাশে নদী, আরেক পাশে জঙ্গলের মধ্যে দিয়ে এই বাঁধ চলে গেছে মোহনার দিকে। ডান দিকে শাল, শিশু, জারুল, পলাশের জঙ্গলকে পাশে নিয়ে এই বাঁধের পথ ধরে চলেছি। অনেক রকম পাখি চোখে পড়ছিল। এক রাখাল বালককে দেখলাম এক গাছে পাখির মতো বসে আছে, নিচে তার ছাগল চড়ে বেড়াচ্ছে। তার মন তখন সেই দিকে। বিচিত্র বর্ণের এক নদী, আর দুপাশে সবুজ জঙ্গলের মধ্যে এখন শিমুলে লালে লাল হয়ে আছে। ফেব্রুয়ারির প্রায় শেষের এই সময়টায় গোটা জঙ্গল জুড়ে শিমুল আর পলাশের এই সাজে সেজে থাকে। শিলিগুড়ি থেকে গাজলডোবা, ধূপগুড়ি, ফালাকাটা হয়ে সিসামারার দূরত্ব প্রায় 130 কিলোমিটার। সড়ক পথে সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টার মতো। রেলপথে কাঞ্চনকোনাতে এলে নামতে হবে হাসিমারা জংশনে, আর উত্তরবঙ্গ বা কামরূপ এলে নামতে হবে ফালাকাটা স্টেশনে। দুটি জায়গারই কাছাকাছির মধ্যে এই জায়গা অবস্থান করছে। ছোট গাড়ির ক্ষেত্রে শিলিগুড়ি থেকে রিজার্ভের সরাসরি ভাড়া 4000 টাকা, বড় গাড়ির ক্ষেত্রে 4,500 থেকে 5,000। এই নদীর জলে ডুডুয়া, বাইন, বামস, বরলি, কচুয়া, ভুলু, ডেকরা ইত্যাদি মাছের বাস। আর তার লোভেই জঙ্গলের পাশ ঘেঁষে বয়ে যাওয়া এই নদীর চরে আর জঙ্গলে বিচিত্র প্রজাতির প্রচুর পাখির দেখা মেলে। শীতের শেষ দুপুরে সোনালি রোদ মেখে পান্না সবুজ রঙের এই নদীটি এখান থেকে 3 কিলোমিটার গিয়ে পড়েছে তোরসা নদীর বুকে। বাঁধের পথ ধরে যেতে যেতে বাঁদিকের এই নদী, জঙ্গল, নদীর বুকে এই গ্রামের লোকদের প্রাত্যহিক জীবনযাত্রার টুকরো টুকরো ছবির মধ্যে দিয়ে চলেছে। তোরসা নদীরই একটি শাখা সিসামারা নাম নিয়ে আবার তোরসাতে গিয়ে মিলেছে। নদী আর জঙ্গলে ঘেরা এরকম ছবির মতো জায়গায় আমার দুদিনের যাপন ছিল সিসামারা ফরেস্ট ব্লিস হোমস্টেতে। এটাই হোমস্টের তেতালার ঘর। উড ফিনিশের এই ঘরে দেয়ালজোড়া বড় বড় কাচের জানলা আর স্লাইডিং ডোরের পর্দা সরালেই বাইরের এই প্রকৃতি চলে আসে। এবারই ফটক পার করলেই সেই বাঁধ, বাঁধের ওপারে সিসামারা নদী আর জলদাপাড়ার জঙ্গল। এই অবাধ আর উন্মুক্ত প্রকৃতিকে আমি এই দুদিনে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছিলাম এই বারান্দায় বসে। এটাই হোমস্টের দোতলার বারান্দা। দোতলায় মোট 4টে একই ক্যাটাগরির ঘর আছে। প্রতিটি ঘর ওয়েল ফার্নিশড, পরিষ্কার পরিচ্ছন্ন আর যত্ন নিয়ে সাজানো, আর প্রতিটি ঘর যথেষ্ট স্পেসিয়াস। এই হোমস্টেতে 3 তলায় 1টি, দোতলায় 4টি, আর গ্রাউন্ড ফ্লোরে আছে 1টি ঘর। সব মিলিয়ে এখানে প্রায় 25 জনের থাকার ক্যাপাসিটি আছে। একটা সুবিশাল জায়গা জুড়ে অনেক সবুজ গাছপালার মধ্যে এই সবুজ বাড়িতে থাকা আমার কাছে একটা সুন্দর অভিজ্ঞতা দিয়েছিল। এরকম প্রকৃতির মধ্যে বাস করা এই বাড়ির সদস্যদের ব্যবহারে ছিল আতিথেয়তা আর আন্তরিকতার ছোঁয়া। এটা এই বাড়ির পেছন দিক। পেছনে কার পার্কিং এরিয়া আছে। দুপাশে সুপারি বাগানের মধ্যে এই মাটির পথ পেরিয়ে এখানে আসতে হবে।
এই পুরো সিসামারা সমৃদ্ধ হয়ে আছে প্রত্যেক বাড়ির এরকম সুপারি বাগানে। এবার দুপুরে খাওয়ার ডাক পড়ল। এই দুদিনে অনেক রকম পদ খেলেও এখানকার বেগুন ভাজার স্বাদ আমার এখনও মুখে লেগে আছে। এই দুই দিদি আমাদের খুব যত্ন করে খাইয়েছিলেন। এখানে হেসেলের দায়িত্বটা মূলতই হাসিখুশি মানুষটির। এখানে আবার এলে তার অন্যতম কারণ থাকবে ওনার হাতের এই রান্না খাওয়া। আমি অনেক দিন পরে একেবারে ঘরোয়া বাঙালি রান্নার স্বাদ এখানে এসে পেলাম। দুপুরের মেনুতে গরম ধোয়া ওঠা ভাত আর মসুরি ডালের সাথে ছিল কুমড়োর ডগা, মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, আলু বড়ি দিয়ে রুই মাছের ঝোল, গোল গোল করে কাটা বেগুন ভাজা আর আমসত্ত্বের চাটনি। রান্নায় তেল মশলার ব্যবহার সীমিত, তবে অতি সুস্বাদু। এবাড়ির গ্রাউন্ড ফ্লোরে আছে একটা সুবিশাল ডাইনিং স্পেস। এবাড়ির সদস্যদের সাথে গল্প করতে করতে খেতাম। প্রথম দিন দুপুরে লাঞ্চের পর বেরোলাম এই গ্রাম ঘুরতে। এখানে দুদিনে আমাদের সারথি আর সঙ্গী ছিল সুকান্ত। সামনের এই জমি জুড়ে আলু চাষ হচ্ছে। এই জমিতে সবে ভুট্টার চারা হয়েছে। এখানে সবে ফুল ধরতে শুরু করেছে, আবার এখানে অনেকটাই বড় হয়ে গেছে। হোমস্টে থেকে প্রায় 8 থেকে 9 কিলোমিটার দূরে সিসামারারই একটি গ্রাম কোলাবাড়িতে এসে পড়লাম। এখন এই সময় এখানে মাইলের পর মাইল জুড়ে শুধুই ভুট্টা ক্ষেত। সবুজ ভুট্টা ক্ষেতের পাশ জুড়ে হলুদ সর্ষা ক্ষেত, আর তার ওপারে সুপারি আর কলাবাগানের মাঝে মাঝে ছোট ছোট বাড়ি নিয়ে এই কোলাবাড়ি বা কলাবাড়ি। গ্রামের এক জায়গায় প্রতিস্থাপন করা আছে বিরসা মুন্ডার মূর্তি। এখান থেকে সুপারি বাগানের পেছনের সর্ষে ক্ষেতে তখন সর্ষে তোলার কাজ চলছে। চারপাশের দিগন্তে মেশা ক্ষেত খামারের মধ্যে দিয়ে চলে গেছে একটা ছোট্ট নদী। এই নদীর নাম সঞ্জয়। এই গ্রাম ছেড়ে আবার চলে এলাম বাঁধের ওপরে। মালঙ্গি বিট, সিসামারা বিট, জলদাপাড়া বিট আর হলং বিট নিয়ে এই জলদাপাড়া অভয়ারণ্য। এই নদী আর জঙ্গলের মুখোমুখি দাঁড়িয়ে আছে এখনও পর্যন্ত 7 থেকে 8টি হোমস্টে আর রিসোর্ট। আর এই পুরো জায়গাটি হলো নতুন পাড়া, যেটা জলদাপাড়া অভয়ারণ্যের মালঙ্গি বিটের অন্তর্ভুক্ত। নদী চরে এক সাইবেরিয়ান ডাককে দেখলাম মাছের আশায় বসে আছে। শীতে এখানে অনেক পরিযায়ী পাখি আসে। সকালে আর সন্ধ্যের মুখে প্রায়ই জলদাপাড়া জঙ্গল থেকে বন্যপ্রাণী এই নদীতে জল খেতে চলে আসে। বিশেষ করে বাইসন, হরিণ আর গন্ডার দেখা তো এখানে নিত্য নৈমিত্তিক ব্যাপার। হঠাৎই জঙ্গল থেকে জল খেতে আসা এক হরিণের দেখা পেলাম। ক্যামেরায় পুরোপুরি ধরা দিল না। আজ থেকে বহু বছর আগে শেষা নামে এক খরগোশ জাতীয় প্রাণীকে এখানে শিকার করা হতো। সেই থেকেই জায়গার নাম শেষামারা থেকে সিসামারা। এ কথা আমার সুকান্তর মুখ থেকেই শোনা, আর এ হলো সেই সুকান্ত। এই নদীচরে সবসময় ময়ূরের দেখা পেয়েছি। বাঁধের ওপর দাঁড়িয়ে জঙ্গলের দিকে সজাগ দৃষ্টি রাখলে কিছু না কিছু চোখে পড়বেই। হঠাৎই সামনের জঙ্গল ছেড়ে দুটো বাইসন নদীতে জল খেতে চলে এলো।
প্রায় 6 কিলোমিটার লম্বায় বাঁধের একটা দিক জুড়ে যেমন নদী আর জঙ্গল, আরেক দিকে আছে নতুন পাড়া, সিধাবাড়ি, মুন্সিবাড়ি ইত্যাদি নামের ছোট ছোট এক একটা গ্রাম। আছে গ্রামের ক্ষেতখামার, জঙ্গল আর একটা সবুজ গালিচার মতো চা বাগান। এই চা বাগানের নাম রেবতী। বাঁধের এক প্রান্তে সিসামারা নদীর মোহনা, আরেক দিকে এই চা বাগান। রেবতীর পরই বাঁধেরও শেষ। শেষ প্রান্তে দাঁড়িয়ে সিসামারা নদীর বুকে দিনের শেষ আলো ছড়িয়ে পড়তে দেখলাম। এই বাঁধের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরতেই একটা বেলা কেটে যাবে। টোটো করেও ঘোরা যায়, তবে এই বাঁধ আর এই গ্রামের আনাচে কানাচে দুটো দিন ঘুরেছিলাম সুকান্তরই গাড়িতে। এবার বাঁধের থেকে নেমে রেবতী চা বাগানের মাটির রাস্তার ভেতর দিয়ে চললাম নতুন পাড়া গ্রামের দিকে। জলদাপাড়া অভয়ারণ্যে প্রবেশের জন্য আছে মাদারিহাট আর শালকুমারহাট গেট। মাদারিহাটের দূরত্ব এখান থেকে প্রায় 20 থেকে 22 কিলোমিটার, আর শালকুমার গেট প্রায় 4 থেকে 5 কিলোমিটারের মতো। এখানে থেকে শালকুমার গেট দিয়ে জলদাপাড়ার জঙ্গল সাফারির সুবিধাটি হলো পর্যটকদের জন্য জলদাপাড়ার জঙ্গল সাফারির প্রথম সুযোগ পাওয়া, তাই স্বাভাবিকভাবেই বন্যপ্রাণ দেখার সুযোগও অনেক বেশি থাকে। আমি এখানে পরদিন সকাল 6টার জলদাপাড়ার জঙ্গল সাফারি করি। সুকান্তর গাড়িতেই শালকুমার গেট পর্যন্ত ড্রপ আর পিক আপের ব্যবস্থা হয়েছিল। আশ্চর্য সেই বনভ্রমণের গল্প থাকছে পরের পর্বে। সারাদিনের সফরের পর সন্ধ্যের মুখে আবার সিসামারার কাছে চলে এলাম। নদীর বুকে যখন ধীরে ধীরে রাত নামছে, তখন আমিও রাতের আস্তানায় চলে এলাম। নদী আর তার পাড় ঘেঁষা জলদাপাড়া জঙ্গল যতটা নিখোঁজ কালো হয়ে গেল, এই ফরেস্ট প্লিস আর তার আশেপাশের হোমস্টেগুলোতে এক এক করে আলো জ্বলে উঠল। একটু আগে আকাশে বিদ্যুতের ঝলকানি দেখছিলাম। এবার মুষলধারায় বৃষ্টি হয়ে ঝরে পড়ল, আর সেই সাথে শুরু হলো ঠান্ডা হাওয়ার ঝাপটা। অনেকক্ষণই বারান্দায় বসে গাছের ডালপালায় আর টিনের চালে বৃষ্টির শব্দ শুনে, বৃষ্টিকে দেখে এই করিডর পেরিয়ে আর এই সিঁড়ি ধরে চলে এলাম নিচে এনাদের ডাইনিং স্পেসে। একটা বৃষ্টি ভেজা ঠান্ডা পরিবেশ তৈরি হলো। ধোঁয়া ওঠা চায়ের কাপ আর গরম গরম পেঁয়াজের পকোড়া নিয়ে চঞ্চল চলে এলো। আমি যখন এখানে আসি তখন চঞ্চল এই হোমস্টেতে কর্মরত ছিল। এদিকে রান্নাঘরে এই দিদি তখন রাতের রান্নার আয়োজনে ব্যস্ত। উনি সপরিবারে এই গ্রাউন্ড ফ্লোরেই থাকেন। সিসামারা নদীর পাথরের উপর এগুলো সব ওনার মেয়ের শিল্পকর্ম। সন্ধ্যার চা পর্বের পরে এই বাড়ির গেট খুলে সিঁড়ি ধরে আবার বাঁধের উপর চলে এলাম। এই চরাচর ডুবে থাকা অন্ধকারের মধ্যে বাঁধের একদিকের হোমস্টে আর রিসোর্টে নানান রঙের আলোয় ভরে আছে। চঞ্চল ঘর থেকে সার্চ লাইট নিয়ে এলো। এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে প্রত্যেক রিসোর্টকেই একটা করে সার্চ লাইট দেওয়া হয়। জঙ্গলের দিনের রূপ দেখেছি, সার্চ লাইটের আলো ফেলে রাতের রোমাঞ্চটাও কম উপভোগ্য নয়। কয়েক মুহূর্তের মধ্যে একটা হাতির অবয়ব সরে যেতে দেখলাম, তবে ক্যামেরায় ধরা গেল না। রাতের খাবার চঞ্চলই পরিবেশন করলো। মেনু ছিল ধোঁয়া ওঠা ভাত আর ডালের সাথে আলু পেঁয়াজের ভাজা আর দেশি মুরগির ঝোল।
এখানকার বেগুন ভাজা আমার খুব ভালো লেগেছে শুনে চঞ্চল পরে বেগুন ভেজে দিয়েছিল। একটা পরিতৃপ্ত আহার দিয়ে একটা দিনের শেষ হলো। সিসামারার বুকে আরেকটা নতুন দিন চলে এলো। নদীর জলে জঙ্গলে একটু একটু করে দিনের প্রথম আলো এসে লাগলো। হোমস্টের ডান দিকে বাঁধের পথ ধরে হাঁটতে হাঁটতে চলেছি। একটু একটু করে ভোরের সোনালি রোদ ছড়িয়ে পড়ছে সবুজ এই প্রকৃতির বুকে। এক জায়গায় নদী যেখানে বাঁক নিয়েছে সেখানে আছে একটা ছোট্ট মন্দির। তলার মাটি সরে যাওয়ায় পাশের এই গাছটি পড়ে যায়। এদিন সকাল 6টা থেকে 8টার স্লটে জলদাপাড়ার জঙ্গল সাফারির পরে আবার সুকান্তর সাথে বেরিয়ে পড়লাম এই গ্রামের আরেকটা দিক ঘুরতে। এটাও নতুন পাড়ার মধ্যেই পড়ে, তবে এখানে শুধুই যতদূর চোখ যায় ক্ষেত খামার, মাঝে মধ্যে দু একটা করে বাড়ি। ক্ষেতের মধ্যে দিয়ে একটা সরু পথ চলে গেছে এই ক্ষেত যাদের সেই বাড়ির দিকে। এই পথের একদিকে ভুট্টার ক্ষেত তো আরেকদিকে আলু ক্ষেত। সামনের এই ক্ষেতে রসুন গাছ লাগানো হয়েছে। ওপাশে কলা সুপারি বাগানের ফাঁক ফোকর দিয়ে কয়েকটা টিনের ঘর দেখা গেল। এই ক্ষেত যাদের এটা তাদের বাড়ি। এই জায়গায় এসে একটা নিটোল গ্রাম বাংলার ছবি পেলাম। সুকান্ত এই গ্রামেরই ছেলে। এবার সুকান্ত তার বাড়িতে নিয়ে এলো। গ্রামের বাড়িগুলোতে মাঝখানে একটা নিকোনো উঠান আর তার চারপাশে ঘিরে থাকে ছোট ছোট ঘর, আর সাথে থাকে এরকম একটা ছোট্ট মন্দির। হাঁস মুরগি গরু ছাগল ধানের গোলা, একপাশে সবজি ক্ষেত নিয়ে এক টুকরো গ্রাম বাংলার ছবি আমি সেদিন সুকান্তর বাড়িতেও পেয়েছিলাম। এই গ্রামে রাভা মেজ টোটো ইত্যাদি জনগোষ্ঠীর সাথে হিন্দু মুসলিম সব সম্প্রদায়েরই একটা শান্তিপূর্ণ সহাবস্থান আছে। এখানে একটা কৃষক পরিবারের সাথে আলাপ হলো। এটা তাদেরই শশা ক্ষেত। আরেক দিকের জমিতে হচ্ছে ভুট্টার চাষ। ভুট্টা পেতে এপ্রিল মে চলে আসবে। একটু দূরে তাদেরই জমিতে বিঘার পর বিঘা ভরে আছে সর্ষের সোনালি ক্ষেতে। এখান থেকে আশেপাশে জায়গাগুলোর মধ্যে আছে চিলাপাতা, কুচবিহার, জয়ন্তী, বক্সা, মাদারিহাট, টোটোপাড়া ইত্যাদি। তৃতীয় দিন সকালে এখান থেকে আমি সুকান্তর গাড়িতে যাই চিলাপাতায়। এই ভিডিওতে আমি আমার অভিজ্ঞতাটুকুই তুলে ধরলাম, আর সেই সূত্রেই বলতে পারি এই সিসামারা আর ফরেস্ট ব্লিস হোমস্টেতে থাকা একটা সুন্দর অধ্যায় হয়ে আমার সাথে সবসময় থেকে যাবে।